মানে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছে, সবার থেকেই টাকা নিয়েছে। যুব সাথী বলে নতুন যে প্রকল্পটা চালু করা হয়েছে, ১,৫০০ টাকা করে ভাতা যুবকদের জন্য, তাহলে আমি যদি একজন ক্ষতিগ্রস্তের বদলে ৩০০ জন উপকৃত তৈরি করতে পারি, তাহলে তো পাল্লা আমার দিকে ঝুঁকে থাকবে ভোটে। মসজিদ তৈরির জন্য ডাক দিলে যারা আসছেন তারা কিন্তু ভোট দিতে আসবেন না। তাই মুসলমান ভোটে ভাগ বসানোর ক্ষেত্রে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হচ্ছে সিপি, তাতে ধর্মকে বাদ দিয়ে রাজনীতি করা খুব মুশকিল। দুর্নীতির একটা গণতন্ত্রীকরণ হয়েছে। নমস্কার, আমি পরঞ্জয়। পশ্চিমবঙ্গে নির্বাচন হবে, কি কি বিষয় এই রাজ্যের ভোটাররা কি কি বিষয়ের জন্য কোন রাজনৈতিক দলকে ভোট দেবে বা দেবে না, সত্যি কি আমরা একটা অ্যান্টি ইনকাম্বেন্সি, একটা প্রতিষ্ঠান বিরোধী একটা আবহাওয়া দেখছি? আর যদি না দেখছি, কেন দেখছি না? এই রাজ্যে একটা এই রাজনৈতিক একটা মেরুকরণ হয়ে গেছে। ধর্মের নামে মেরুকরণের চেষ্টায় আছে ভারতীয় জনতা পার্টি। এই সবকটা বিষয় নিয়ে আজকে বরিষ্ঠ সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্ত আছে আমার সঙ্গে। কয়েক দশক একসঙ্গে কাজ করেছি। আমাদের দর্শককে জানিয়ে দিই যে তুমি 40 বছর সাংবাদিকতা করেছো। তোমার যখন মাত্র 22 বছর বয়স, তখন তুমি আনন্দবাজার পত্রিকায় কাজ শুরু করো, তারপরে 15 বছর কাজ করো, মাঝখানে দিল্লিতে চলে যাও, তারপরে খাস খবর বলে একটা টেলিভিশন প্রোগ্রাম করো, আর 24 ঘন্টা খবরের চ্যানেল, টেলিভিশন চ্যানেলে তুমি কনসাল্টিং এডিটর, উপদেষ্টা সম্পাদক হিসেবে কাজ করেছো বহু বছর। আর গত 6 বছর তুমি তোমার নিজের ইউটিউব চ্যানেল চালাচ্ছ, ফোর্থ পিলার, উই দ্য পিপল। অনেক ধন্যবাদ সুদীপ্ত। আমি শুরু করি কি কি বিষয় নিয়ে। আমরা এক এক করে প্রথম ভ্রষ্টাচার, দুর্নীতি, এটা এই বিষয় নিয়ে কথা, তারপরে ধর্মের নামে মেরুকরণ, এই দুটো বিষয় নিয়ে আমরা শুরু করি। তো আগে এই যে ভ্রষ্টাচার, এটা কি সত্যি একটা বিষয়? 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী, একের পর এক কেলেঙ্কারি, সারদা, নারদা, শিক্ষকদের কিভাবে এই রাজ্যে রিক্রুট করা হয়েছে, মন্ত্রী পার্থ চ্যাটার্জিকে জেল খাটতে হয়েছে, তারপরে আরো অনেক ধরনের অভিযোগ আমরা শুনেছি। তবে অনেকে বলছে যে এই যে কাটমানি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগেও বলেছিলেন, তারপরে বলেছিলেন কাটমানি ফেরত দিয়ে দাও, আবার কয়েকজন ফেরতও দিয়ে দিয়েছিল। তো ভ্রষ্টাচার একটা খুব বড় বিষয় কি সত্যি এই রাজ্যের ভোটাররা এই বিষয়ের, মানে যদি এই বিষয়টা যদি ওরা গুরুত্বপূর্ণ মনে করে, তাহলে কি তৃণমূলকে ভোট দেবে না, যারা আগে ভোট দিয়েছিল? দুর্নীতি যে তৃণমূল কংগ্রেসের দল হিসেবে এবং রাজ্য সরকার হিসেবে তৃণমূল কংগ্রেসের সরকারের মধ্যে যে ব্যাপক মাত্রায় দুর্নীতি রয়েছে, এই বিষয়ে পরঞ্জয় দা আমার কোনো সন্দেহ নেই, আমার ধারণা তোমারও কোনো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে সেটা ভোটে তার প্রভাব পড়বে কিনা। তুমি খুব ভালো করে জানো পরঞ্জয় দা, সাধারণভাবে আমাদের দেশে নির্বাচনের দুর্নীতি খুব একটা ইস্যু হয় না, যদি না নিরন্তর প্রচারের মাধ্যমে এমন একটা আখ্যান তৈরি করা যায়, এমন একটা নেরেটিভ তৈরি করা যায় যে বহু মানুষ সেটাকে বিশ্বাস করে। যেমন 2014 সালে লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী আসার ঠিক আগে, তার আগেও রাজীব গান্ধী, বোফোর্স, এগুলোর ক্ষেত্রে এমন ভাবে আখ্যান তৈরি করা সম্ভব হয়েছিল যে এটা ইস্যু হয়েছিল। তাছাড়া রাজ্য স্তরের নির্বাচনে দুর্নীতিগ্রস্ত ডজন ডজন নেতা ভোটে জিতে এসেছে। সাধারণভাবে দুর্নীতি ইস্যু হয় না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুটো নির্দিষ্ট জিনিস আছে। একটা হচ্ছে যে এই যে তুমি বললে কাটমানির টাকা ফেরত দেওয়ার কথা, স্বয়ং মমতা ব্যানার্জি তিনি নিজে বলেছিলেন এবং বাস্তবে ফেরতও দিয়েছিল 5 বছর আগে। 5 বছর আগে। মানুষ জানে যে আমি বলবো তৃণমূল কংগ্রেসের আমলে দুর্নীতির একটা গণতন্ত্রীকরণ হয়েছে। মানে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছে, সবার থেকেই টাকা নিয়েছে, নিজের দলের লোকেদের থেকেও টাকা নিয়েছে, বাদ দেয়নি কাউকে। ডেমোক্রেটাইজেশন অফ করাপশন হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে। আরেকটা বিষয় হচ্ছে শিক্ষার ক্ষেত্রে প্রবল ভাবে হয়েছে, লোক নিয়োগের ক্ষেত্রে অন্যত্র হয়েছে, বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট বিতরণের ক্ষেত্রে হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু সেগুলো ভোটে প্রভাব পড়বে না বলে আমার ধারণা। তার কারণ এর কুফল সকলেই ভোগ করেছে এবং এমন নয় যে এটা তৃণমূল কংগ্রেস আমলে প্রথম শুরু হয়েছে, যদি এই মাত্রায় দুর্নীতি পশ্চিমবঙ্গে ছিল না।
তার থেকে বড় আরেকটা ফ্যাক্টর আছে আমি মনে করি, সেটা হচ্ছে আপনি যদি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সঙ্গে রাজ্যে নানা জায়গায় কথা বলেন, তারা বলবে যে হ্যাঁ, তৃণমূল কংগ্রেস দল হিসেবে দুর্নীতিগ্রস্ত, বাংলা আবাস যোজনায় তার টাকা পাওয়ার কথা ছিল, বাড়ি পাওয়ার কথা ছিল, স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতার জন্য সে পায়নি। কিন্তু দিদি কোনো দোষ নেই। এই যে মমতা ব্যানার্জি ব্যক্তিগত ভাবমূর্তি, সেটা কিন্তু এখনো আমি বলবো অধিকাংশ মানুষের কাছে, পার্সেন্টেজ তো আমি বলতে পারবো না, আমি তো কোনো সমীক্ষা করিনি, অধিকাংশ মানুষ কিন্তু মনে করেন, বাংলার মানুষ, এই দুর্নীতি মমতা ব্যানার্জি পর্যন্ত তার মানে পৌঁছলে তাকে স্পর্শ করে না। মুখ্যমন্ত্রী হয়তো জানেন কি হচ্ছে বা না হচ্ছে, কিন্তু উনি নিজে পয়সা খাচ্ছেন না, ওনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদি তারা হয়তো পয়সা খাচ্ছে, এইটাই তো। এইটা আচ্ছা, আরেকটা কথা পরিণীতা বলা বলো। দরকার, সেটা হচ্ছে যে তুমি ধরো এই সম্প্রতিকালে আমরা কেজরিওয়ালের ঘটনাটা যেটা দেখলাম, সিবিআই তার বিরুদ্ধে তদন্ত করলো, মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় গ্রেপ্তার করা হলো, তিনি পদ ছাড়তে বাধ্য হলেন, জেল খাটলেন এতদিন। সম্প্রতি তিনি নিম্ন আদালত বললো তার বিরুদ্ধে কোনো মামলাই নেই। সুতরাং এই যে এখন যে এই এত দুর্নীতির মামলা, তৃণমূল কংগ্রেস এত নেতাদের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে, পাল্টা আখ্যানটা তৃণমূল কংগ্রেস যেটা চালাবে সেটা হচ্ছে যে এই তো দেখো সিবিআই ইডিকে এভাবে ব্যবহার করা হচ্ছে। সুতরাং সিবিআই ইডি তদন্ত করছে মানেই আচ্ছা, মানুষ তো এই দুর্নীতিগ্রস্ত। রাজ্যে যখন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আইপ্যাকের দপ্তরে গেলেন, মুখ্যমন্ত্রী নিজে নেমে গেলেন রাস্তায়, হুম। উনি নিজে গেলেন ওই বাড়িতে, এই হার্ড ডিস্কে আমাদের জিনিসপত্র, দলের তথ্য রয়েছে। দলের তথ্য হয়েছে, এতে কোনো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এটা তো বিদেশি পয়সার লেনদেনের ব্যাপারই আসছে না। এটা কি মানে এই রাজ্যের সাধারণ মানুষ ওরা কিভাবে দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়? ঠিক আছে, উনি লড়াকু, উনি রাস্তায় নেমে আসতে পারেন, কিন্তু এইটাও আমরা প্রথম দেখছি। আগে ভারতবর্ষে আমরা দেখিনি যে মুখ্যমন্ত্রী নিজে নেমে গেলেন, এটা কোর্টে গেলেন, তারপরে সুপ্রিম কোর্টে গেলেন। এই ধরনের কিন্তু আমি আগে, এটা অভূতপূর্ব, আমরা আগে দেখিনি এই ধরনের। এটা দুটো দুটো দিক থেকে তো দেখা যায়। একদিক থেকে হচ্ছে মুখ্যমন্ত্রী স্বয়ং একটা সাংঘাতিক বেআইনি কাজ করলেন, এটা কি আপনি বিশ্বাস করতে পারেন? এর বিরোধী দলের লোকেরা বলছে, আবার কেউ ভারতীয় জনতা আবার পার্টি। কেউ বলতে পারেন যে ইডি সিবিআই সারা দেশে যে অনাচার করে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে অন্তত একজন মুখ্যমন্ত্রী সরাসরি সাহস তো দেখিয়েছেন, যেটা তুমি নিশ্চয়ই দিল্লির সাংবাদিকদের কাছে শুনেছো, আমি অন্য রাজ্যের সাংবাদিকদের সঙ্গে কথা বলে দেখেছি। তারা কিন্তু মনে করছেন, অনেকে তাদের সাধারণ মানুষের প্রতিক্রিয়া অন্য রাজ্যে হচ্ছে, মমতা ব্যানার্জি রুখে তো দাঁড়িয়েছেন, সাহস করে তো নিয়ে এসছেন, তার ক্ষমতা আছে, তার তার সেই দম আছে, শেরনি বলা হচ্ছে যার জন্য। সেটা ঠিক ভুল কি জানি না, কিন্তু মানুষের ভাবনায় কিন্তু এটা রয়েছে, তিনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আরেকটা বিষয় আর এই নিয়ে, প্রসঙ্গে আরেকটা আচ্ছা ইন্টারেস্টিং তুমি জিনিস বলো। করা যায়, সেটা হচ্ছে এই মামলাটা যখন নিষ্পত্তি ভোটের আগে হবে কি হবে না, আশ্চর্যের বিষয় কিন্তু সর্বোচ্চ আদালতে মামলা পিছিয়ে দেওয়ার আবেদন করেছে ইডি, রাজ্য সরকার, মমতা ব্যানার্জি নয়। আরেকটা বিষয় নিয়ে আমরা একটু কথাবার্তা বলি সুদীপ্ত। আমরা জানি যে এই রাজ্যে বাংলার মহিলারা, মায়েরা, মেয়েরা, খুব বড় একটা অংশ এরা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। বিভিন্ন কারণ, লক্ষ্মীর ভাণ্ডার একটা কারণ হতে পারে, আরো অন্যান্য রাজ্য সরকারের যে প্রোগ্রাম যিনি শুরু করেছেন। এই রাজ্যে পার্ক স্ট্রিটের ঘটনাটা হয়ে গেছে, সুজেট, তারপরে সন্দেশখালি হলো, তারপরে আরজি করের ঘটনাটাও হলো। তবুও কি এই রাজ্যের মায়েরা, মেয়েরা যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলুক, ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন? এটা কি হবে? আমি মনে করি এটা হবে, তার একটা কারণ, যেমন ওই যে বললে মমতা ব্যানার্জিকে দুর্নীতির ক্ষেত্রে যেমন বললাম, ব্যক্তিগতভাবে তাকে স্পর্শ করে না। এই ধরনের আর্থিক দুর্নীতির কথা যদি আমরা বলি, ঠিক এরকম এই ঘটনাগুলোর ক্ষেত্রেও, আরজি করে অভয়াকাণ্ড যদি বলি, বা অনেক সুজেটের ঘটনাটা অনেক দিনের পুরনো, মমতা ব্যানার্জি ব্যক্তিগতভাবে দায়ী এটা কিন্তু মানুষ মনে করেন না। আর যদিও উনি অনেক সময় নিয়েছেন আরজি করের, সন্দেশখালী, অনেকটা সময়ের পর হঠাৎ উনি জেগে উঠলেন। লোকের প্রশ্ন যে এতদিন কি করছিলেন আপনি, এত সময় লাগলো কেন, মহিলাদের রাস্তায় নামতে হলো কেন মাঝরাত্রিরে? সে তো মহিলারা যারা নেমেছেন, নিশ্চয়ই তারা প্রয়োজন ছিল তার, সে মনে করে নেমেছেন, এবং নিজেও মনে করি যারা নেমেছেন তারা ভুল কিছু করেন, ঠিকই করেছেন। সাংঘাতিক একটা অপরাধের ঘটনা ঘটেছিল, তার বিরুদ্ধে তো মানুষ প্রতিবাদ করবেই। কিন্তু সেই ঘটনাটার জন্য কি সারা রাজ্যের মানুষ, বিশেষ করে মহিলারা, মমতা ব্যানার্জির বিরুদ্ধে চলে গিয়েছেন? আমি নিজে তা মনে করি না। বরঞ্চ আমি এরকম খবর পাই এখন বিভিন্ন জেলার সাংবাদিকদের কাছ থেকে, তারা যখন গ্রামে গঞ্জে গিয়ে কথা বলেন, বুথ স্তরের বা ব্লক স্তরের
বিজেপি নেতা তার অন্দরমহলে গিয়ে যখন কথা বলেন, মহিলা সাংবাদিকরা কথা বলেন, আমার কাছে এরকম নির্দিষ্ট তথ্য আছে, রিপোর্ট আছে, বাড়ির বিজেপি নেতা তার বাড়ির অন্দরমহলে গিয়ে যখন জিজ্ঞেস করা হচ্ছে বউকে বা তার বৌদিকে, তারা বলছে ও ঠিক আছে, ও বাইরের লোকরা যা করে করো, আমরা দিদির সঙ্গে আছি। বিজেপি নেতার বাড়ির তার মানে স্ত্রী যদি পুরুষরা একদিকে হয়তো ভোট দিতে পারে, কেউ ভারতীয় জনতা পার্টিকে দিল, কেউ বামকে দিল, কেউ কংগ্রেসকে দিল, কিন্তু মহিলা এটা কিন্তু পশ্চিমবঙ্গে হয়, যেটা হয়তো বিহার উত্তরপ্রদেশে এখনো পর্যন্ত হয় না, এটা কিন্তু হয় বাড়ির মধ্যেই একাধিক আহ, দিকে ভোট যায়, মহিলারা একজনকে ভোট দিচ্ছেন, পুরুষ একজনকে ভোট দিচ্ছে, এটা হতেই পারে। সেটা খুব বড় শক্তির জায়গা মনে করি আমি তৃণমূল কংগ্রেসের। আমরা আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি, ধর্ম। তুমিও জানো, আমিও জানি, আমরা সবাই জানি যে 2011-এ যে জনগণনা হয়েছিল, এই রাজ্যে 27% কাছাকাছি মানুষ তারা মুসলমান। এবং অনেকে মনে করে যে মুসলমানরা বেশিরভাগ, প্রায় প্রত্যেকে, প্রায় 90%, প্রায় 99% মুসলমান এই রাজ্যে, তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যঙ্গ করে বলো, ওনার নামটা হওয়া উচিত মমতাজ। আবার আমরাও দেখছি উল্টো দিকটা, মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে বলছে এরা নরম হিন্দুত্বে বিশ্বাস করে। দীঘায় জগন্নাথ মন্দির, শিলিগুড়িতে মহাকাল মন্দির, নিউ টাউনে দুর্গাঙ্গন। তো মানে এই ধরনের ধর্মের নামে যে মেরুকরণটা আমরা দেখছি, ভারতীয় জনতা পার্টি বারবার বলছে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে আসছে, রোহিঙ্গা মুসলমান আসছে। এইটা তুমি কিভাবে দেখছো? আমি মনে করি সারা ভারতে এখন রাজনীতির যে প্রেক্ষাপটটা তৈরি হয়ে আছে, যেটা তৈরি করার পিছনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের খুব বড় ভূমিকা আছে, তাতে ধর্মকে বাদ দিয়ে রাজনীতি করা খুব মুশকিল। রাজনীতির মধ্যে ধর্মকে যুক্ত করতেই হবে। মমতা ব্যানার্জি সেটা করছেন, এবং তার জন্য যেটা তুমি বললে, কখনো একে খুশি করা কখনো ওকে খুশি করা, এই পথে তাকে চলতে হচ্ছে। আমি তাকে মনে করি এটা তার রাজনৈতিক কৌশল। চরিত্রগতভাবে বিশ্বাসের দিক থেকে তিনি ধর্মের ভিত্তিতে বিভাজন করেন না মানুষের মধ্যে, যেরকম কেন্দ্রের শাসক দল বিজেপি করে, সেটা আমি জানি এবং বিশ্বাস করি। ধর্মকে ব্যবহার করতেই হবে। মুসলিম সম্প্রদায়ের কাছে বিজেপি কোনো ভোট দেওয়ার কোনো বিকল্প হতে পারে না, কিন্তু পশ্চিমবঙ্গের কংগ্রেস বা বামপন্থীরা বিকল্প হতে পারে। আমরা এই জন্য দেখেছি যে কালীগঞ্জ বলে একটা বিধানসভা উপনির্বাচন হয়েছিল, যেখানে তৃণমূল কংগ্রেস শেষ পর্যন্ত জিতেছিল, এটা গত বছরের ঘটনা। তৃতীয় স্থানে এসেছিল সিপিএম। তৃণমূলের বিজয় মিছিল থেকে কিন্তু একটা বোমা ছোড়া হয়েছিল, যাতে একটা তামান্না খাতুন বলে 11-12 বছরের একটি বাচ্চা মেয়ে মারা গিয়েছিল। এটা খুব তাৎপর্যপূর্ণ যে বোমাটা সিপিএম কে লক্ষ্য করে বা সিপিএম এর সমর্থকদের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছিল। কারণ মুসলমান ভোটে ভাগ বসানোর ক্ষেত্রে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হচ্ছে সিপিএম সারা রাজ্যে, এবং দুটি জেলায়, মুর্শিদাবাদ এবং মালদায় তুমি জানো, কংগ্রেসও বটে। তুমি আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলো, মুর্শিদাবাদে মালদায় হুমায়ুন কবির হুম। বাবরি মসজিদ বানাচ্ছেন, তার সঙ্গে মোহাম্মদ সালিম সিপিএম এর নেতা দেখা করলেন। কতটা গুরুত্ব দিচ্ছ তুমি? শূন্য, কোনো গুরুত্ব দিচ্ছি না। আমি প্রচুর মুসলিম নেতাদের সঙ্গে কথা বলেছি। বাবরি মসজিদের নামে একটা মসজিদ যদি তৈরি হয়, মুসলমানরা দলে 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 আসবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলার মুসলমানদের কথা অন্তত আমি বলছি, আমি যাদের জানি বুঝি, তাদের সঙ্গে কথা বলি আমি নিয়মিত, আমার অফিসে আমার সহকর্মীরা সকলেই মুসলিম। আমি এটা বলতে পারি যে মসজিদ তৈরির জন্য ডাক দিলে যারা আসছেন তারা কিন্তু ভোট দিতে আসবেন না। পলিটিক্সটা আলাদা, ধর্মটা আলাদা। মসজিদ তৈরির জন্য ডাক দিলে কোনো প্রকৃত মুসলমান, গ্রামের মুসলমান আসবে না তা হতে পারে না, তাই বলে তারা তাকে এসে ভোট দেবে তা নয়। মোহাম্মদ সালিম সিপিএম নেতা তার হুমায়ুন কবিরের কাছে যাওয়া প্রমাণ করে যে সিপিএম রাজনৈতিকভাবে একেবারে মানে দৈন্য দশায় এসে পৌঁছেছে, আর তাদের কোথাও যাওয়ার জায়গা নেই। আমি এটা খুব বড় কিছু বলে গুরুত্ব দিতে এটা রাজি নেই। 5 বছর আগে আমরা একটা অদ্ভুত একটা, মানে পুরো রাজনৈতিক পরিবেশটা একভাবে বদলে গেল। প্রথমবার এই রাজ্যের ইতিহাসে 294 বিধায়ক, বামের একজন বিধায়ক, কংগ্রেসের একজন বিধায়ক নেই। দুটো পার্টির ভেতরে একটা জোট আছে। যে বামফ্রন্ট 34 বছর রাজত্ব করেছে, 7 বার নির্বাচন জিতেছে, কংগ্রেস তার আগে ছিল, হ্যাঁ যুক্ত ফ্রন্টেও ছিল কিছু, তবে এই দুটো রাজনৈতিক দল যারা আজকে একসঙ্গে, তাদের ভেতরে একটা জোট, তারা, তাদের কোনো অস্তিত্ব নেই বিধানসভায়। এটা কি করে হলো? এইবার অবশ্য তারা একসঙ্গে নেই,
এটা পরঞ্জয়দা, আসলে তুমি একটা জানি না, একটা গল্প তুমি পড়েছো কিনা, হয়তো পড়েছো। পরশুরাম, রাজশেখর বসু, তার একটা গল্প আছে হনুমানের স্বপ্ন বলে, হনুমানের স্বপ্ন গল্প। তাতে একটা প্রেম, বইটার নাম, তাতে একটা প্রেম চক্র বলে একটা গল্প আছে, প্রেম চক্র। এটা 6জন মানুষের কথা বলা হচ্ছে, 3জন পুরুষ 3জন নারী। মানে আমি তোমাকে ভালোবাসি, তুমি ওকে ভালোবাসো, ও তাকে ভালোবাসে, কিন্তু পরস্পরকে ভালোবাসে এরকম কোনো সম্পর্ক নেই। বাংলা পলিটিক্সটা এখন ঠিক এরকম একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। সিপিএম বা বামপন্থীরা হাত বাড়িয়ে আছে কংগ্রেসের দিকে, কংগ্রেস সে হাত ধরতে নারাজ। কংগ্রেস চায় তৃণমূলের সঙ্গে সম্পর্ক করতে, তৃণমূল বলছে না, আমরা এক কালো, আমরা কোনো সম্পর্ক চাই না। তৃণমূল আর বিজেপির মধ্যে সম্পর্কটা আমি আগেই বললাম একটা অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছে। মানে ইডি চাইছে পিছিয়ে দিতে এই যে মামলা, খুব রাজনৈতিকভাবে বিরুদ্ধে যেতে পারতো মমতা ব্যানার্জি, ইডি সেই মামলা পিছিয়ে দিচ্ছে। আবার বিরোধীরাই বলছেন, বিজেপি নেতারাই বলছেন, অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এত অভিযোগ, তাকে ধরা হচ্ছে না কেন, কেন ধরা হচ্ছে না কেউ জানে না। আবার বিজেপি বিজেপি আবার কিন্তু ওনার স্ত্রীর বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কত কি করেছে, হ্যাঁ হ্যাঁ সিঙ্গাপুর থেকে, হ্যাঁ, থাইল্যান্ড থেকে, ব্যাংকক থেকে, কিন্তু কিন্তু ইত্যাদি ইত্যাদি। আশ্চর্য, জিজ্ঞাসাবাদও করেছে কিন্তু আশ্চর্য গ্রেপ্তার করেনি। যে অরবিন্দ কেজরিওয়ালকে করেছে, হেমন্ত সোরেনকে করেছে, গ্রেপ্তার করেনি। বিজেপি আবার কি চাইছে, বিজেপি আবার সিপিএম এর দিকে একটু হাত বাড়াচ্ছে। এখন বিজেপি নেতা, যে বিজেপি রাজ্য সভাপতি, তিনি বারবার বলছেন, বামপন্থীদের উদ্দেশ্য করে বলছেন, যে আপনারা এইবারটা আহ দলীয় আদর্শ ইত্যাদি ভুলে গিয়ে তৃণমূলকে হারানোর জন্য আমাদের সঙ্গে আসুন। কি অদ্ভুত! তো এই না, যে শোনো, আমি এই চক্রাকার স্লোগানটা বারবার শুনি। কে শুরু করেছিল, কিভাবে শুরু হলো, কেন শুরু হলো, আমি এখনো জানি না। ওই আগে রাম পরে বাম, একটা অদ্ভুত স্লোগান, এই রাজ্যেই হতে পারে। হ্যাঁ, এইটার সাথে সিপিআইএম এর একটা অংশ, আমি তাকে খুবই কি বলবো, এটা বিশেষ করে বয়স্ক মানুষদের একটা অংশের মধ্যে এই জিনিসটা আমি দেখছি। তারা অনেকে মনে করেন যে এইবার তৃণমূলকে যে হটানোর জন্য যেভাবে হোক বিজেপি ক্ষমতায় এসে যাক, তারপরের বার দেখা যায়, পরের বার বামপন্থীরা ফিরে আসবে, এটা তারা আশা করেন। আহ আমি সেই আশা পূর্ণ হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তার কারণ হচ্ছে যে যিনি প্রকৃত বামপন্থী, তিনি কেন বিজেপিকে ভোট দিতে যাবেন? তিনি তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে যদি ভোট দেন, তাহলে কি তিনি আর বামপন্থী রইলেন? আমি জানি না, আমার কাছে এটা একটা গুরুতর প্রশ্ন। কিন্তু এটা কিন্তু আমরা এই রাজ্যের বাইরে আমরা যারা থাকি, আমি যেমন প্রবাসী বাঙালি, আমার খুব অদ্ভুত লাগে। দিল্লিতে বসে লোকেরা বলছে এই নরেন্দ্র মোদী বড় রাক্ষস। দিদি রাক্ষস হলেও ছোট রাক্ষস, কিন্তু লড়ছে তো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। হুম এই রাজ্যে এসে বললো না, আমাদের গ্রামে বড় গুন্ডাটা হলো তৃণমূলের গুন্ডা, হুম বিজেপির গুন্ডাটা অতটা শক্তিশালী নয়, তাই আমি ওর সঙ্গে যাব। এই অদ্ভুত সবকিছু একটা উল্টো হয়ে গেল কি করে? গত নির্বাচনে তো এটা হয়েছে, যেটা তুমি বললে, মানুষ বলেছে যে আমরা ডাকাতকে আটকাতে চোরকে ভোট দিলাম। পশ্চিমবঙ্গের এখন যে বাস্তব অবস্থা তুমি যেটা বলছো, এটা ঠিকই যে বেশিরভাগ জায়গায় তৃণমূল কংগ্রেসের যে ছোট শহরে, ছোট শহরে, গ্রামাঞ্চলে, গ্রামাঞ্চলে, বড় শহরে কলকাতা অতটা বোঝা যাবে না, সেখানে যে তৃণমূলের দাদাগিরি যাকে বলে, এই ঔদ্ধত্য, স্বজন পোষণ, এই সমস্তগুলি রয়েছে, কোনো সন্দেহ নেই। এবং বিজেপির সেটা করার মানে উপায় নেই, তার কারণ বিজেপি ক্ষমতায় নেই। তুমি যেটা বলছো যে এই যে দাদাগিরি ইত্যাদি, যেটাকে বড় রাক্ষস ছোট রাক্ষস, এটা কিন্তু আসলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক কালচারের মধ্যে ঢুকে গেছে। পশ্চিমবঙ্গ কিন্তু এটা সে দলকে করে না। যেটা মানে আগে ছিল সিপিএম এর দাদাগিরি, এখন যে তৃণমূলের যে দাদাগিরি। যে লোকে জানে যে বিজেপি যদি বাই চান্স ক্ষমতায় জিতে, তাহলে বিজেপির দাদাগিরি সহ্য করতে হবে। ওই যে দাদাগিরি উইল বি কনস্ট্যান্ট অধ্যাপকরা বলে পলিটিক্যাল সোসাইটি, মানে সমাজটাই এমন হয়ে গেছে এই রাজ্যের যে যারাই ক্ষমতায় থাকুক না কেন, তারাই সবকিছু দেখাশোনা করবে। কে কাকে বিয়ে করবে, কে সিমেন্ট বিতরণ করবে, কে বাড়ি বানাবে, কে দুর্গাপুজোর ক্লাব শুরু করবে। এবং মানুষ তো এটাও দেখছেন, এটা এটা কারা করছে, সিপিএম আমলে পার্টি যারা সোসাইটি, পার্টি সোসাইটি। হ্যাঁ, তারাই শুধু দল বদল করেছে, কিন্তু যে লোকটা আগে সিপিএম এর হয়ে করতো, সেই এখন তৃণমূলের হয়ে করছে। এবং লোকে জানে আগামী দিনে যদি বিজেপি ক্ষমতা আসে, এই বিজেপির হয়ে করবে। ব্যবস্থাটা তো বদলাচ্ছে না। সুতরাং এটা কোন দলের সঙ্গে যুক্ত, লোকের সাথে খুব একটা মাথা কামায় বলে আমার মনে হয় না। আমি পর্যন্ত এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, দুর্নীতির কথা, এটা আমার আগেই হয়তো বলা উচিত ছিল। এই যে চাকরি দেওয়া তো এক ধরনের দাক্ষিণ্য বিতরণ, যেটা পয়সার বিনিময়ে করা হয়েছে। তুমি বললে শিক্ষামন্ত্রী জেলে ছিল, শিক্ষা সংক্রান্ত বড় কর্তারা সকলেই একটা সময় জেলে ছিলেন। চাকরি দেওয়ার ফলে ক্ষতি, চাকরি গিয়েছে যোগ্য প্রার্থী এরকম সংখ্যা হচ্ছে 17-18 হাজার। ঠিক আছে, এরা হচ্ছে প্রত্যক্ষভাবে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
যুব সাথী বলে নতুন যে প্রকল্পটা চালু করা হয়েছে ১,৫০০ টাকা করে ভাতা যুবকদের জন্য, ৮৬ লক্ষ মানুষ আবেদন করেছেন। সংখ্যার বিচারে ৩০০ গুণ বেশি। তাহলে আমি যদি একজন ক্ষতিগ্রস্তর বদলে ৩০০ জন উপকৃত তৈরি করতে পারি, তাহলে তো পাল্লা আমার দিকে ঝুঁকে থাকবে ভোটে। পশ্চিমবঙ্গের আর্থসামাজিক অবস্থার নিরিখে মাসে ১,৫০০ টাকা কম টাকা ওদের নয় আর গ্রামের কি দিকে। হলো যে একজন মন্ত্রীর বাড়িতে তার বান্ধবীর বাড়িতে বস্তা ভর্তি টাকার নোট। ওই আমি একটা কার্টুন দেখেছিলাম, টাকা মাটি মাটি টাকা দেখাচ্ছে, এরা হুম। ঝাঁপ দিচ্ছে। আমার শেষ প্রশ্ন সুদীপ্ত, কি হবে এবার? আমরা খালি ভোট শেয়ারগুলো যদি দেখি, 2019 লোকসভায় হুম, তৃণমূলের ছিল 43.3%, হুম, ভারতীয় জনতা পার্টি 40.7%। 2021 বিধানসভায় তৃণমূলের প্রায় 48%, হুম, 47.9, হুম, আর বিজেপির 38.1। 2024 লোকসভায় 45.7% হুম, তৃণমূল, হুম, আর 38.7 হলো ভারতীয় জনতা পার্টি। আমি কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টির আমার পুরনো মাস্টারমশাই ডক্টর অশোক লাহিড়ীকে, উনি বললেন যে 5% যদি সুইং হয়ে যায়, 5% সুইং মানে কি, 10% মানুষ যারা আগে বিজেপিকে ভোট দেয়নি তারা যদি বিজেপিকে ভোট দেয়, তাহলে বিজেপি ক্ষমতায় আসবে। এটা কি সম্ভব? অঙ্কটা আসলে ঠিকই করেছেন, ঠিক করারই কথা। আহ, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভোটের শতাংশের তফাৎটা বিধানসভা নির্বাচন যেটা তুমি বললে, আমার কাছে হিসাব 9.87, প্রায় 10% ছিল। ধরে নাও 10। বিজেপি নেতারা অমিত শাহ কলকাতায় এসে বলেন যে ৩-৪% তফাৎ ছাড়া কিন্তু নয়। ৩-৪% লোকসভাতে। লোকসভাতে কিন্তু একজন নরেন্দ্র মোদী রয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু মমতা ব্যানার্জির সামনে দাঁড়ানোর মতো বিজেপির কোনো নেতা নেই। শুভেন্দু অধিকারী নেই, না, শুভেন্দু অধিকারী একেবারেই নেই। শুভেন্দু অধিকারী বিজেপির ভাবনাতেও নেই। শ্রমিক ভট্টাচার্য নেই। সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা বলতে পারি, এটা আমি জেনে বলছি যে গতবার যদি 2021-এ বিজেপি জিততো, তাহলে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হতেন, কে হতেন সেটা কিন্তু অনেকের রকম জল্পনা কল্পনা ছিল, কিন্তু আমি যেটা জানি সেটা হচ্ছে খুব সম্ভবত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যিনি হতেন তার নাম বাংলার রাজনীতিতে কেউ শোনেইনি। তিনি দক্ষিণ কলকাতার একটি কেন্দ্রে দাঁড়িয়ে হেরে যান ভোটে। তার নাম হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহা। তিনি ভারতীয় সেনাবাহিনীর সশস্ত্র বাহিনীর ডেপুটি কমান্ডার ইন চিফ ছিলেন। তাকে আনা হয়েছিল, রাজি করানো হয়েছিল ভোটে লড়তে। তা আমরা তো অনেকের নাম শুনেছি, রামকৃষ্ণ মিশনের একজনের নাম শুনেছি। এবারে অনেক নাম নিয়ে জল্পনা কল্পনা চলছে, কিন্তু আমি জানি না, কিন্তু শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে নন, কারণ যিনি পদপ্রার্থী হন না কেন, সে তো কে হবেন সে তো পরের কথা, কিন্তু একটা মুখ ধরে তো প্রচার করতে হবে। সে প্রচারের মুখটা বিজেপির প্রচারের মুখ শুভেন্দু অধিকারী হন, এটা আরএসএস বাংলাতে অ্যালাউ করবে না। উনি যে তো আরএসএস সঙ্গে ছিলেন না কোনোদিনও, এই তো সেদিন পার্টি জয়েন করলেন, ভারতীয় জনতা পার্টি। যে ভাবমূর্তি দরকার মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই করার জন্য, সেটা শুভেন্দু অধিকারীর নেই, বিজেপির সেটা কারণ নেই। আর আরেকটা যে স্লোগান, ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রে একই রাজনৈতিক দল, শাসক দল এই রাজ্যে হলে এই রাজ্যের অর্থ ব্যবস্থার একটা উন্নতি হবে, যুবক যুবতীদের আরো বেশি যুবতীরা চাকরি পাবে। এটা কি লোকেরা বিশ্বাস করে? স্লোগান একটা জানি। পরমদাদা দেখো, বাংলার মানুষের তো কোনো ডাবল ইঞ্জিন সরকারের অভিজ্ঞতা নেই। 47 সালের সময় থেকে ধারাবাহিকভাবে কেন্দ্রে এক সরকার, রাজ্যে উল্টো সরকার, এটাই চলে আসছে। বাংলার 70 বছরের রাজনৈতিক ইতিহাসে, ইলেকট্রাল ডেমোক্রেসি ইতিহাসে ডাবল ইঞ্জিনের খুব একটা, একমাত্র সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়টা ছাড়া, যেটা বাংলার রাজনীতি খুব একটা গৌরবজনক অধ্যায় নয়, সেইটা ছাড়া বরাবরই দিল্লিতে এক সরকার, পশ্চিমবঙ্গে বিরোধী সরকার। বরং বাংলার রাজনীতিতে এই জিনিসটাই খুব বলা যেতে পারে খায়, যে দিল্লির বঞ্চনার বিরুদ্ধে আমরা লড়াই করছি। বই এটা লেখা হয়েছে আপনার। এটা সেই তোমার নেতাজি সুভাষচন্দ্র বসুর আমল থেকে চলে আসছে। দিল্লি বিরোধিতা হচ্ছে বাংলার রাজনীতিতে একটা খুব জনপ্রিয় ফ্যাক্টর। সেইটা বরঞ্চ যদি এনক্যাশ করতে পারে, ঐতিহাসিকভাবে আমি দেখছি, যদি দেখি, সেটাকে যারা এনক্যাশ করতে পেরেছে তারাই ভোটে জিতেছে। বামফ্রন্ট বহুদিন জিতেছে, মমতা ব্যানার্জি এখন জিতেছে। ডাবল ইঞ্জিনের বেনিফিটটা বাংলার মানুষ কোনোদিন পায়নি, তাই তারা সেটা একটা কল্পিত বিষয় নিয়ে তারা কতটা ভাববেন আমার সন্দেহ আছে। অনেক ধন্যবাদ সুদীপ্ত। আমরা কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে, আমরা বুঝতে পারবো তুমি কতটা, যে তোমার যে ভবিষ্যৎবাণী যেটা করেছো কতটা সত্যি হবে বা হবে না। আমি তোমাকে 2019 সালের সম্ভবত লোকসভা লোকসভা নির্বাচন আগে আমার ভবিষ্যৎবাণী তোমাকে চমকে দিয়েছিল।
মনে আছে আমার নিশ্চয়ই সেই মনে আছে। কৈখালির সেই ফ্ল্যাটে আলোচনা হয়েছে। হ্যাঁ, আমরা ভেবেছিলাম তখন হয়তো নরেন্দ্র মোদী দুর্বল হতে পারেন, কিন্তু আরো শক্তিশালী হয়ে গেল। বিজেপি 18টা তবে সিট পেয়েছে। 2024 লোকসভা নির্বাচনে আমি অন্তত এতটা দুর্বল হবে আমি সত্যি ভাবিনি। হুম, তো আমরা এখানে বসে যা খুশি বলতে পারি। সে তো বটেই। সিদ্ধান্ত নেবেন মানুষ। অনেক ধন্যবাদ সুদীপ্ত। আপনারা শুনছিলেন সুদীপ্ত সেনগুপ্তর কথা। এই রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। কি, কি বিষয়ে নিয়ে, কি, কি বিষয়ে সাধারণ ভোটার, সাধারণ মানুষ তারা কেন একটা রাজনৈতিক দলকে ভোট দেবে বা দেবেন না, এইসব নিয়ে আমরা আধ ঘন্টার উপরে কথাবার্তা বলেছি বা প্রায় আধ ঘন্টা কথাবার্তা বলেছি। আপনারা দেখতে থাকুন inscript.me ইউটিউব চ্যানেল। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার। প্রশ্ন করছি পরঞ্জয়।